এবারে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার জলের মধ্যে ক্ষুদ্র অণু বায়ন বা বড় অণুর দ্রবীভবন। ঠিক আছে, জলের মধ্যে ক্ষুদ্র অণু বা আয়ন এবং বৃহৎ অণুর দ্রবীভবন। তো জলের মধ্যে ক্ষুদ্র অণু বা আয়ন বড় অণু কিভাবে দ্রবীভূত হয়। ঠিক আছে, প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্ষুদ্র অণু বা আয়নের দ্রবীভবন। ক্ষুদ্র অণু বা আয়নের দ্রবীভবন। ক্ষুদ্র অণু বা আয়ন কীভাবে দ্রবীভূত হয়, প্রথম আমরা আয়নের ক্ষেত্রে পড়ব। হয়েছে, ফার্স্ট জল বলেছি, মনে রাখবা জল হচ্ছে তোমার এক প্রকার সমযোজী পোলার দ্রবণ। মনে রাখো সমযোজী কী সেটা ক্লাস 10 গিয়ে বুঝবে, আপাতত শুধু মনে রাখো সমযোজী পোলার দ্রাবক। তো জল ম্যাক্সিমাম টাইমেই দ্রাবক হিসেবে কাজ করে, কিন্তু এটাকে আমরা সমযোজী পোলার বলছি। যদি জলের অণু দেখি, এই হচ্ছে জলের অণু, এইভাবে চিহ্নিত করা হয়, তাই তো, H2O কে। ঠিক আছে, মনে রাখবে H2O কে এরকম V আকারে চিহ্নিত করা হয়। এখানে দেখবে দুটো বন্ধন আছে, একটা অক্সিজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে বন্ধন দ্বারা যুক্ত, যেটাকে এক বন্ধন বলা হয়। একটা দাগ তো এক বন্ধন। এবার এখানে অক্সিজেন কি হয় বলো তো, তোমার সামান্য মাইনাস হয়, আর হাইড্রোজেন হয় সামান্য প্লাস। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে ডেল্টা বলা হয়। এটা দেখতে অনেকটা এস এর মতো লাগছে, কিন্তু এস না। ঠিক আছে, ডেল্টার চিহ্ন, এই হচ্ছে ডেল্টার চিহ্ন, বুঝতে পারছো তো, অনেকটা এস এর মতো দেখতে লাগছে, কিন্তু এস না। তো অক্সিজেন তোমার মাইনাস আর হাইড্রোজেন হয়ে যাচ্ছে প্লাস। তো যেহেতু এখানে দুটো আধান তৈরি হচ্ছে, আধানকে ইংরেজিতে আমরা কী বলি, পোল তৈরি হচ্ছে, নেগেটিভ পোল আর পজিটিভ পোল, বুঝতে পেরেছো তো। তো এই জন্য এটাকে আমরা পোলার বলছি। তাহলে জল তো দ্রাবক হিসেবেই কাজ করে। তো জল দ্রাবক হিসেবে কাজ করে ঠিকই, কিন্তু জলের মধ্যে এরকম নেগেটিভ পোল আর পজিটিভ পোল তৈরি হয়, তাই এটাকে আমরা পোলার দ্রাবক বলছি। ক্লিয়ার হলো তো। এবার এই জলের মধ্যে আয়নগুলো কীভাবে দ্রবীভূত হয়, তার জন্য আমরা যেটা সহজ উদাহরণ নেব, ধরো NaCl। এবার NaCl পরমাণু গঠন, আয়নীয় যৌগ, আণবিক ভর আর সংকেত ভর পড়তে গিয়ে আমরা এগুলো একটু বলেছি, জানি না। তবে NaCl এর ধরে নাও আমি এটা 2 ডাইমেনশনাল ছবি বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এরকম এরকম NaCl এর মধ্যে, ঠিক আছে, NaCl এর মধ্যে তোমার Na প্লাস আর Cl মাইনাস আয়নগুলো, ঠিক আছে তো, এরকম জালকের আকারে থাকে। ঠিক আছে, যদি ত্রিমাত্রিক গঠন দেখি, মনে রাখবা ত্রিমাত্রিক গঠনে ঘনক আকারে থাকে। বলছি আগে দ্বিমাত্রিকটা বানিয়ে নিই। দেখো দ্বিমাত্রিক ছবিটা বানাচ্ছি, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বন্ধনকে প্রদর্শন করছে। ঠিক আছে, আরেকটা বানাই, একটা Na প্লাস অল্টারনেটিভভাবে বসেছি, দেখো Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, এরকম ধরনের আয়নীয় জোট গঠন করে, এবং এটা চলতেই থাকে।
এটা ডট 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 করে দেখিয়ে দিলাম, এটা চলতেই থাকে। বুঝে গেল? জাস্ট তার একটা অংশ আমি তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে Na+-এর মধ্যে এটাকে বলা হয় আয়নীয় যৌগ। তাহলে আয়নীয় যৌগ, তাহলে আয়নীয় যৌগ যেমন হচ্ছে NaCl, NaCl জাতীয় যৌগকে আয়নীয় যৌগ বলা হয়, যেখানে কি থাকে NaCl কি হয় ভেঙে গিয়ে তোমার ক্যাটায়ন মানে Na+ আর Cl- অ্যানায়ন তৈরি করে। ক্লিয়ার হলো? তো ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করে। তো ক্যাটায়ন মানে ধনাত্মক আধানযুক্ত আয়ন, আর অ্যানায়ন হচ্ছে তোমার ঋণাত্মক আধানযুক্ত আয়ন। তো ধনাত্মক আধানযুক্ত আয়ন আর ঋণাত্মক আধানযুক্ত আয়ন মিলে আয়নীয় যৌগ গঠন হয়। তো ধনাত্মক যুক্ত আয়ন আর ঋণাত্মক যুক্ত আয়ন কীভাবে প্রকৃতির মধ্যে অবস্থান করে? এইভাবে থাকে, জালকের আকারে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিমাত্রিক গঠন, জালক আকার। যেখানে দেখতেই পাচ্ছ দ্বিমাত্রিক গঠন আমরা কী দেখতে পাচ্ছি, এখানে দেখো মাঝে যদি Na+ দেখো, আমরা কী দেখতে পাচ্ছি এখানে Na+কে দেখো 4টে Cl- ঘিরে রয়েছে, তাই না? এবার ত্রিমাত্রিক গঠনে কী হয় বলো তো, এই এর ওপরে একটা Na+ Cl- থাকে, এই দেখো ভালো করে লক্ষ্য করে, এইটা ঠিক ওপরে একটা Cl- থাকে, আর এটা ঠিক নিচে একটা Cl- থাকে। ঠিক আছে, নিচে 6টা করে থাকে। তো ত্রিমাত্রিক গঠনটা অনেকটা বাড়ির ঘরের স্ট্রাকচারের মতো হয়, ঘনক আকারের মতো, এরকম ঘনক আকারে থাকে, এরকম থাকে ঘনক আকারে। ঠিক আছে, তো ত্রিমাত্রিক গঠন এরকম ঘনক আকারে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো Na+ আর অনেকগুলো Cl- জোটবদ্ধ হয়ে এরকম জালক গঠন করে। যখনই এদেরকে দ্রাবক জলে যখনই মেশানো হয় তখন কি হয় ভালো করে দেখো। তো জলের তো অণুগুলো আছে, তাহলে দেখো জলের অণুগুলো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। জলের অণুগুলোকে, এই ধরনের জলের অণুগুলো আছে, ছোট করে বানালে আরও ভালো হতো। ঠিক আছে, একটু বড় বড় হয়ে গেল। ঠিক আছে, একা থাকছি তো, জাস্ট দুটো লেয়ারই বানাবো তোমাদের। দেখতে পাচ্ছ জল এরকম থাকে। তো জলের অণু একটা অণু সবার আকার সেম হবে, কিন্তু আমি ছবিটা যেভাবে বানিয়েছি এখানে আকারগুলো আলাদা লাগছে, কিন্তু আকারগুলো আলাদা হবে না। হ্যাঁ, সব কটার আকার সেম হবে। অণুগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো এই অণুগুলোর মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এদেরকে বলা হয় আন্তরাণবিক স্থান। এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে কী বলা হয়? আন্তর আণবিক স্থান বলা হয় এই ফাঁকা জায়গাগুলো। এইটা, এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাগুলো, এরকম ফাঁকা অণুগুলোর মধ্যেও ফাঁকা ফাঁকা জায়গা থাকে। এবার দেখো অণুগুলো তো নিজেই ক্ষুদ্র অণুগুলো তো আকারে খুব ক্ষুদ্র। তো এই যে মাঝে মাঝে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোও কিন্তু অনেকটা ছোট জায়গা থাকে। এবার যেহেতু আয়নগুলোর আকার, এই ক্যাটায়ন অ্যানায়নগুলোর আকার এই ফাঁকা জায়গাগুলোর থেকেও ছোট, তাই কি হয় জলের মধ্যে যখন NaCl যখন যায়, তখন এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে এই আয়নগুলো প্রবেশ করে। বোঝা গেল তো? এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে আয়নগুলো প্রবেশ করে, কোথাও Na+, কোথাও Cl-। বই দেখবে খুব সুন্দরভাবে ছবিগুলো দেওয়া আছে, Na+, Cl-। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে আয়নগুলো প্রবেশ করে। বুঝতে পেরেছো তো? অর্থাৎ এক একটা আয়নকে অনেকগুলো জলের অণু ঘিরে নেয়। এখানে যদি জলের অণু আঁকতাম তাহলে এরকমভাবে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দখল করে নেয়। বোঝা গেল তো? এটা হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে। এবং সমযোজী যৌগের ক্ষেত্রে যদি হয়, এবার এই আয়ো যৌগের ক্ষেত্রে যে ক্যাটায়ন অ্যানায়নগুলো এরকম ফাঁকা ফাঁকা জায়গাগুলো দখল করে। আবার কিছু কিছু যৌগ আছে যেমন গ্লুকোজ, সুক্রোজ, অ্যালকোহল, এদেরটাও বলে দিই কী আছে। গ্লুকোজ, সুক্রোজ, ঠিক আছে, অ্যালকোহল হলো এই জাতীয় যৌগ। এদেরকে কি বলা হয় বলো তো? এদেরকে বলা হয় তোমার সমযোজী ধ্রুবীয় পদার্থ। এরা দ্রাব্য হিসেবে থাকে, সমযোজী, ক্লিয়ার হলো, ধ্রুবীয়
পদার্থ। এরাও কি হয় বলো তো, এই জল নিজে সমযোজী, দেখো, আর এরাও সমযোজী। এরাও কি হয়, এই ফাঁকা জায়গাগুলো দখল করে। আর এখানে কি হয়, আকর্ষণ বলের মাধ্যমে, অর্থাৎ তোমার জলের অণু, এই দেখো জলের অণু দেখতে পাচ্ছ, আর এই গ্লুকোজের অণু বা সুক্রোজের অণু বা অ্যালকোহলের অণু, ঠিক আছে, গ্লুকোজ সুক্রোজ অ্যালকোহলের অণু, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এবং এরাও এই জলের অণুগুলোর মাঝখানে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, যেটাকে আমরা বলছি আন্তরাণবিক স্থান, এই আন্তরাণবিক স্থানে কি হয়, এরা দখল করে। বোঝা গেল তো? তাহলে এই দ্রাবগুলো, অর্থাৎ আয়নীয় যৌগ জাতীয় দ্রাবগুলো বা এরকম সমযোজী ধ্রুবীয় জাতীয় দ্রাবগুলো, এদের অণুগুলো যেহেতু খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্র আকৃতির অণুগুলো হয়, বা আয়নগুলো যেহেতু ক্ষুদ্র হয়, ফলে কি হয়, তারা কি হয় যে এই অণুগুলো, এই আয়নগুলো পরস্পর থেকে আলাদা হয়ে এই তোমার জলের মধ্যে যে আন্তরাণবিক স্থান আছে, এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলো দখল করে জলে কি হয়, দ্রবীভূত হয়। ক্লিয়ার হল তো? এই যে, তো পয়েন্ট কী হবে, তাহলে পয়েন্ট দুটো একটু হালকা করে বলে দিই। এক হচ্ছে যে NaCl জাতীয় আয়নীয় যৌগগুলো, মানে জলে, ঠিক আছে, কোনো আয়নীয় যৌগ যোগ করলে, ঠিক আছে, ওই যৌগগুলির, প্রথম ক্ষেত্রে দেখাচ্ছে, দেখো এর ক্ষেত্রে দেখো ওই যৌগগুলি, হ্যাঁ, ওই যৌগগুলি ধনাত্মক, মানে এই যে ধনাত্মক Na+ আয়ন আর Cl- আয়ন, ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভাজিত হয়, ধনাত্মক ও ঋণাত্মক আয়নে বিভাজিত হয়ে কি হয়, জলের আন্তরাণবিক স্থানে প্রবেশ করে, আণবিক স্থানে প্রবেশ করে। এইভাবে তারা জলে দ্রবীভূত হয়ে স্বচ্ছতা উৎপন্ন করে। তাহলে এইভাবেই তারা কি হয়, তোমার জলে দ্রবীভূত হয়ে স্বচ্ছ দ্রবণ তৈরি করে। জলে দ্রবীভূত হয়ে স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে। আশা করি বুঝতে পেরেছ। এই দেখো ছবিগুলো দেখে নাও, এই দেখো দেখে নাও যে আয়নে আগে ভেঙে যায়, ঠিক আছে, ভেঙে গিয়ে জলের মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, যেটাকে আমরা আন্তরাণবিক স্থান বলছি, এই জায়গা দখল করে দ্রবীভূত হয়, দিয়ে স্বচ্ছ দ্রবণ তৈরি করে। আর সমযোজী ধ্রুবীয় এরা হচ্ছে আয়নীয়, আর সমযোজী ধ্রুবীয় কী হয়, তা এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, বুঝা গেল তো? এবং আকর্ষণ মানে এগুলো আলাদা হয়ে যায়, যে আকর্ষণ বল কাজ করে, দিয়ে আকর্ষণ বল কাজ করে ওরা কী হয়, ওই আন্তরাণবিক স্থানগুলো কী হয়, দখল করে। ঠিক আছে তো? তো 2 নম্বর পয়েন্ট কী হবে, 2 নম্বর পয়েন্ট যদি আমরা ডিসকাস করি, কোনগুলো বলো, সমযোজী ধ্রুবীয় পদার্থ জাতীয় যৌগগুলো যারা জলে দ্রবীভূত হবে, সমযোজী ধ্রুবীয় পদার্থ, ঠিক আছে তো? তো এই সমযোজী ধ্রুবীয় পদার্থ কি হয়, পদার্থকে যদি আমরা জলে যদি মেশাই, জলে মেশালে কি হবে বলো, সেগুলির অণু, অর্থাৎ এই গ্লুকোজ সুক্রোজ অ্যালকোহল যেটা বললাম না একটু আগে, মনে করে দেখো, সেইগুলির অণু, হ্যাঁ, মেশালে সেগুলির অণু, ঠিক আছে, এগুলো খুব সূক্ষ্ম পার্থক্যগুলো তোমরা মনে রাখবে, সেগুলির অণু ও জলের অণুর মধ্যে
মধ্যে কি হয়, আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে। অণুর মধ্যে আকর্ষণ বলকে আন্তরাণবিক আকর্ষণ বল বলা হয়। আণবিক আকর্ষণ বল ক্রিয়া করে, ঠিক আছে, আকর্ষণ বল ক্রিয়া করে। আন্তরাণবিক বলতে এটাই বোঝায় অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল। তো এই আকর্ষণ বলের ফলে কি হয়, অণুগুলো পরস্পর থেকে, দ্রাবের অণুগুলো, এই যে এরা তো সমযোজী ধ্রুবীয় পদার্থ, তো দ্রাব হিসেবে কাজ করছে, আর জল দ্রাবক, এই দ্রাবের ক্ষুদ্রাক্ষুদ্রি অণুগুলো কি হয়, আলাদা হয়ে যাবে, দিয়ে আকর্ষণ বলের মাধ্যমে জলের মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গা আছে সেটা দখল করবে, যে জল দ্রবীভূত হবে। তাহলে এইটাই আমরা দেখলাম কি হচ্ছে, তাহলে যে দ্রাবের ক্ষুদ্রাকৃতি অণুগুলি কি হয় বলো, পরস্পরের থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে পরস্পরের থেকে আলাদা হয়ে, ঠিক আছে, বা পৃথক হয়ে কি হয়, তোমার আলাদা আলাদাভাবে জলের আন্তরাণবিক স্থানে, যে ছবিটা দেখিয়েছিলাম সেখানে জলের আন্তরাণবিক স্থানে কি হবে, প্রবেশ করে, আর কি হয়, জলে দ্রবীভূত হয়ে যায়, হয়েছে। এবার এ তো গেল কি ক্ষুদ্র অণু বা আয়নের ক্ষেত্রে। এবার যদি বৃহৎ হয়, ঠিক আছে, এবার যদি বৃহৎ আকার হয়, তো বড় বড় অণুগুলো কিভাবে জলের মধ্যে দ্রবীভূত হয়, তাদের দ্রবীভবন কী হবে, বড় বড় অণুগুলো কী হয় বলো তো, আমি এখানেই বলে দিচ্ছি, দেখো এই জলের অণুগুলো তো এগুলো সব একই আকারের হবে, হ্যাঁ। এই যে মাঝে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, এদেরকে বলা হয় আন্তরাণবিক স্থান, অণুগুলোর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো। এবার এর থেকেও যদি বড় অণুগুলো হয়, ধরুন এর থেকেও বড় অণুগুলো, এই দেখো এত বড় বড় যদি হয়, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আকারটা, এর থেকেও যদি বড় বড় অণুগুলো হয়, তাহলে বড় অণুগুলো কিন্তু এই ফাঁকা জায়গাটা দখল করতে পারে না। কারণ এই ফাঁকা জায়গাগুলোতে একমাত্র ক্ষুদ্র অণু বা আয়নগুলো জায়গা দখল করতে পারে, কেন কি ফাঁকা জায়গাগুলোটাও খুব ক্ষুদ্র, ঠিক আছে। তো বড় অণুগুলো কি হয় বলো তো, তোমার যেহেতু এই ফাঁকা জায়গাগুলোতে দখল করতে পারে না, তাই এগুলো সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে সেই জায়গাটা দখল করে দ্রবীভূত হয়, যে কী হয় বলো তো, দ্রবণ তৈরি হয় না, কলয়েডাল দ্রবণ তৈরি করে, তখন বুঝতে পেরেছো তো। হয়েছে, যেমন ধরো না, যদি মানে এই হচ্ছে ব্যাপার, তো বড় অণুগুলো কিন্তু ওই ফাঁকা জায়গায় যেহেতু যেতে পারছে না, তাই ওই জলের অণুগুলোকে সরিয়ে গিয়ে সেই জায়গাগুলো দখল করে দিয়ে এইভাবে তারা দ্রবণ তৈরি করে, কিন্তু সেই দ্রবণটা হয়ে যায় কি বলতো, প্রকৃতি কীরকম হবে বলতো, কলয়েডাল দ্রবণ হবে। তো এইটা যেন মনে থাকে। তো বৃহদাকার অণুগুলো বলতে কাদের বোঝাচ্ছে সেটাও আমাদের একটু জেনে নিই। যেখানে বৃহদাকার অণু বিশিষ্ট জৈব যৌগ কারা, ঠিক আছে, বৃহদাকার অণু বিশিষ্ট জৈব যৌগ, এই উদাহরণটাও জানতে হবে। এটা হচ্ছে যেমন প্রোটিন, ঠিক আছে, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা সব অণু, হ্যাঁ, স্টার্চ ইত্যাদি, এরা হচ্ছে বৃহদাকার অণুগুলো, ঠিক আছে। তো এদেরকে যখনই জলে যোগ করা হয়, তো এদের ক্ষেত্রে কি দেখব, জলে যোগ করলে কী হবে, এদেরকে যদি জলে যোগ করা হয়, তো জলে যোগ করলে এদের অণুগুলো, অর্থাৎ বৃহদাকারের জৈব যৌগের অণুগুলো যোগ করলে ওদের অণুগুলি কী হবে বলো, ওদের অণুগুলো জলের আন্তরাণবিক যে স্থান আছে, যেটা সেই স্থানটা খুব বড় না, ক্ষুদ্র স্থান, প্রবেশ করতে পারে না। তো জলের, ঠিক আছে, আন্তরাণবিক ক্ষুদ্র স্থানে
প্রবেশ করতে পারে না। ঠিক আছে, ক্ষুদ্র স্থানে প্রবেশ করতে পারে না। ঠিক আছে, আন্তর্জাতিক ক্ষুদ্র স্থানে প্রবেশ করতে পারে না। তাই কি হয়, তাই এদের অণু, ঠিক আছে, জলের অণুগুলো সরিয়ে দেবে, বহু সংখ্যক অনেকগুলো, ঠিক আছে, জলের অণুকে অপসারিত করে জলের অণুকে কি করবে, অপসারিত করে জলীয় মাধ্যমে প্রবেশ করে জলীয়, ঠিক আছে, মাধ্যমে প্রবেশ করে, দিয়ে স্বচ্ছ দ্রবণ তৈরি করতে পারে না, মনে রাখবা, কলোয়ীয় দ্রবণ তৈরি করে। কলোয়ীয় দ্রবণ কি হয়, তৈরি করে। এইভাবে আমরা জানলাম যে ক্ষুদ্র অণুগুলো বা আয়নগুলো কীভাবে জলে দ্রবীত হচ্ছে, আর বৃহদাকার অণুগুলো কীভাবে জলের মধ্যে দ্রবীত হচ্ছে। বোঝা গেল তো? এবার আমরা এই যে আগের ভিডিওতে যেটা পড়েছিলাম দ্রাব্যতা নিয়ে, এবার আমরা পড়ব যে তরলে, বিশেষ করে জলের ক্ষেত্রে কঠিন পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মনে রাখবা, দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা চাপ এবং উষ্ণতা। দেখব চাপের মানে উষ্ণতার পরিবর্তনের ফলে দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হচ্ছে, আর চাপের পরিবর্তনের ফলে তোমার দ্রাব্যতা কীভাবে পরিবর্তন হচ্ছে। একবার তরল পদার্থের ক্ষেত্রে পড়বো, কঠিন পদার্থের ক্ষেত্রে পড়ব, একবার গ্যাসের ক্ষেত্রে পড়বো, অর্থাৎ তরলে কঠিনের দ্রাব্যতার ক্ষেত্রে একবার পড়বো উষ্ণতা ও চাপের প্রভাব, আরেকবার তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতা ও চাপের প্রভাব পড়বো। ক্লিয়ার হলো? তো নেক্সট কি টপিকটা কি, তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার ওপর, আমরা এখানে একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা এঁকে সেটা বোঝার চেষ্টা করব, ওপর উষ্ণতা ও চাপের প্রভাব পড়ব। তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব পড়ব। প্রথমে উষ্ণতার প্রভাব পড়ব, ঠিক আছে তো? প্রথমে আমরা উষ্ণতার প্রভাব পড়ব, দিয়ে তার গ্রাফ আঁকবো, গ্রাফ এঁকে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সবই দেখবে বইয়ে আছে, আলাদা করে পড়ার কিছু নেই। তো মনে রাখবা, অধিকাংশ কঠিন পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে তো, তো তরলে কঠিনের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে, নো ডাউট। ঠিক আছে, কি বললাম, যে তরলে কঠিনের দ্রাব্যতা যে উষ্ণতার উপর নির্ভর করে সেটা কোনো ডাউট নেই, অবশ্যই নির্ভর করে। তবে নর্মালি বা সাধারণত যেটা দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধি করে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। কি বললাম, উষ্ণতা বৃদ্ধি করলে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস করলে তোমার দ্রাব্যতা হ্রাস পায়। কিছু কিছু যৌগের ক্ষেত্রে দেখা যায় যে উষ্ণতা বৃদ্ধি করলে বেশি মাত্রায় দ্রবীত হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দ্রাব্যতা মানে ধীরে ধীরে বৃদ্ধি পায়, কারো কারো ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি পায়, কারো কারো ক্ষেত্রে ধীরে বৃদ্ধি পায়। আবার কিছু ব্যতিক্রম আছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ব্যতিক্রমগুলো বিশেষ করে মনে রাখবে যে এদের ক্ষেত্রে কী দেখা যায়, উল্টো হয়, মানে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে না, দ্রাব্যতা কমে। সেই উদাহরণগুলো আমরা পড়ব। বোঝা গেল তো? ক্লিয়ার হলো? আবার আমরা দেখব যে ধরে নাও তুমি দুটো আলাদা দ্রাবক নিয়েছো, একই যৌগের দুটো আলাদা দ্রাবকে যদি দ্রবীভূত করো, একই যৌগকে দুটো আলাদা দ্রাবকে যদি দ্রবীভূত করো, তো দেখবে দ্রাব্যতা সবার ক্ষেত্রে সমান হয় না। তো দ্রাব্যতা, কোনো কঠিন পদার্থের দ্রাব্যতা আবার দ্রাবকের প্রকৃতির উপরও নির্ভর করে। বোঝা গেল তো? তো দ্রাবকের প্রকৃতি যদি চেঞ্জ হয়ে যায়, তো দ্রাব্যতাও কী হবে, চেঞ্জ হবে। ক্লিয়ার হলো তো? তাহলে কি দেখব, ফার্স্ট পয়েন্ট বলো তো, আমরা কি দেখব, সাধারণ নিয়ম কি? সাধারণত
কী হবে? সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে তো, উষ্ণতা বৃদ্ধিতে বলো তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তরলে কঠিনের, ঠিক আছে, তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায়। আর কি? উষ্ণতা হ্রাস করলে, উষ্ণতা হ্রাস করলে বা উষ্ণতা হ্রাসে, ঠিক আছে, দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা হ্রাস পায়। ঠিক আছে, উদাহরণগুলো পড়বে কি কি? KNO3 লবণ, এগুলো মুখস্থ করবে, যেগুলো বইয়ে দেওয়া আছে ওইগুলো তুলে ধরছি। NaCl, NH4Cl, এটাকে অ্যামোনিয়াম ক্লোরাইড বলা হয়, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট। KNO3কে বলা হয় পটাশিয়াম নাইট্রেট, NaClকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড, NH4Clকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। চিনির ক্ষেত্রেও দেখা যাবে তুতে অ্যাকচুয়ালি কপার সালফেট হয়, ঠিক আছে। লেড নাইট্রেট, ঠিক আছে তো, এই জাতীয় যৌগগুলো ক্লিয়ার হলো তো? PbNO3 টুয়াইস, লেড নাইট্রেট। তাহলে এই উদাহরণগুলো মনে রাখবে। এদের ক্ষেত্রে আমরা কি দেখব? যে উষ্ণতা বৃদ্ধি করলে জলে এদের দ্রাব্যতা বৃদ্ধি পায়, ক্লিয়ার হলো। আর উষ্ণতা হ্রাস করলে এদের দ্রাব্যতা হ্রাস পায়, ক্লিয়ার হলো তো? এদের ক্ষেত্রে দেখব, মনে থাকবে তো? জলে দ্রাব্যতা উষ্ণতার বৃদ্ধিতে বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাসে হ্রাস পায়। তবে এখানে দুটো জিনিস মনে রাখার আছে। এক হচ্ছে যে কারো ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি পায়, আর কারো ক্ষেত্রে ধীরে ধীরে বৃদ্ধি পায়, ঠিক আছে তো? আমরা গ্রাফে দেখবো যে যেমন KNO3 ক্ষেত্রে এটা দেখবো, আবার NaCl এর ক্ষেত্রে দেখবো ধীরে ধীরে বৃদ্ধি পায়, ঠিক আছে তো? তাহলে কি দেখবো বলো? উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে তো, কোনো পদার্থের দ্রাব্যতা, কোনো পদার্থের, ঠিক আছে, কোনো পদার্থের দ্রাব্যতা কি হয় তোমার? দ্রুত বৃদ্ধি পায়। কোনো পদার্থের দ্রাব্যতা দ্রুত বৃদ্ধি পায়। এবং কিছু পদার্থের ক্ষেত্রে আমরা দেখব কিছু পদার্থের দ্রাব্যতা, এবং কিছু পদার্থের দ্রাব্যতা আমরা কি দেখব বলো? ধীরে বৃদ্ধি পায়, ধীরে বৃদ্ধি পায়। হলো। এবার 2 নম্বর পয়েন্ট কি পড়বো? আমরা কিছু যৌগের নাম বলবো যাদের ক্ষেত্রে আমরা দেখব যে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়। তো কয়েকটা পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখব? ঠিক আছে, কয়েকটি পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখব? উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়, ঠিক আছে। দ্রাব্যতা কি হবে? হ্রাস পায়। তো দ্রাব্যতা হ্রাস পায় এরকম উদাহরণগুলো কি কি? ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট, আছে CaSO4। তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কলিচুন যেটাকে বলা হয়, বই এখানে কলিচুন দিয়েছে, তোমরা মনে রাখবা ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলা হয় CaOH2। এই জাতীয় যৌগগুলো, এদের জলের দ্রাব্যতা দেখবো যে উষ্ণতা বাড়ালে কমে, ঠিক আছে। 3 নম্বরে দেখবো যে দ্রাব্যতা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। কি বললাম? দ্রাবের দ্রাব্যতা, এটা খুব ইম্পর্টেন্ট। দ্রাবের দ্রাব্যতা, ঠিক আছে, দ্রাবকের
প্রকৃতির ওপর নির্ভর করে। ঠিক আছে, যেমন ঠিক আছে, এবার হচ্ছে একই উষ্ণতায় সমান উষ্ণতায় রাখতে হবে। হ্যাঁ, যেমন ধরো নাও সাধারণ উষ্ণতায়, এই যেমন আয়োডিনকে যদি জলে মেশানো হয়, আর একটা দ্রাবক হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আয়োডিন জলের চেয়ে কার্বন টেট্রাক্লোরাইডে বেশি দ্রবীভূত। তাহলে আমরা কি দেখব, এটা মনে রাখবে সাধারণ উষ্ণতায়, তবে এটা মনে রাখবে, হ্যাঁ উষ্ণতা সেম রাখতে হবে। হ্যাঁ, সাধারণ উষ্ণতায়, ঠিক আছে, আয়োডিন বলতে এখানে I2কে বোঝাচ্ছে। ঠিক আছে, তো সাধারণ উষ্ণতায় আয়োডিনের দ্রাব্যতা, ঠিক আছে, জলের সঙ্গে তো আমরা জানি H2O, জলের থেকে কার্বন টেট্রাক্লোরাইডের বেশি। কার্বন টেট্রাক্লোরাইডে CCl4 বলা এটাকে, হ্যাঁ বেশি। আমরা ধরো ঘরের উষ্ণতাতে তুমি আয়োডিন নিয়েছো, সমান পরিমাণ আয়োডিন নিয়েছো, দুটো বিকার নিয়েছো, ঠিক আছে, দুটো পাত্র নিয়েছো, একটাতে জল দিয়েছো 25 ml, আর একটাতে 25 ml কার্বন টেট্রাক্লোরাইড দিয়েছো, দ্রবণ নিয়েছো, এবং দুটোতেই তুমি সমান পরিমাণ আয়োডিন মেশালে। দেখা যাচ্ছে যে জলে কিছুটা দ্রবীভূত হয়ে বাকিটা অদ্রবীভূত অবস্থা থেকে গেছে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডে দেখা যাচ্ছে যে যতটা নিয়েছিলে সব কটাই ম্যাক্সিমামটাই কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত হয়েছে। তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারবো যে আয়োডিনের কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাব্যতা জলের থেকে বেশি। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসবো, যে দ্রাবের দ্রাব্যতা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। বোঝা গেল। এবার আমরা দ্রাব্যতা লেখো, একটা গ্রাফ থেকে আমরা কিছু জিনিস বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো দ্রাব্যতা লেখো। আমি একটা রাফ আঁকবো, বই থেকেও দেখিয়ে দেওয়া যায়, কারণ এঁকে বুঝালে আলাদা ব্যাপার। ঠিক আছে, একটা গ্রাফ আঁকার চেষ্টা করব, একটা রাফ, হ্যাঁ আমি একটা রাফ গ্রাফ আঁকবো। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর তাপমাত্রা থাকবে, এটাকে 0°C রাখবো, আর ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে দ্রাব্যতা থাকবে, দ্রাব্যতা। ঠিক আছে, গ্রাম প্রতি 100 গ্রাম জলে, হয়েছে? হলো। মানগুলো খুব একটা ইম্পর্টেন্ট নেই, তবুও তোমাদের খাতির এখানে কিছু মান আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, 10, 20, 30, 40, 50, 60, 90, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। দেখো মানগুলো লিখে দিচ্ছি। এটা 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, জাস্ট বোঝানোর জন্য। আর এখানে দেখো 10, 20, 70 অবধি করেছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80। মনে রাখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80। প্রথমে যেটা আঁকবো সেটা হচ্ছে কে নথি। এই যে লেখটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি দ্রাব্যতা লেখ বলবো। এক্স অক্ষ বরাবর উষ্ণতা আর ওয়াই বরাবর দ্রাব্যতাকে নিয়ে আমরা বিভিন্ন উষ্ণতায়, ঠিক আছে, তো বিভিন্ন পদার্থের দ্রাব্যতা বসাবো। ঠিক আছে, বিভিন্ন উষ্ণতায় তোমার বিভিন্ন পদার্থের দ্রাব্যতা লেখ আঁকবো। সেই লেখচিত্রকেই আমরা কি বলবো, দ্রাব্যতা লেখ বলবো। ক্লিয়ার হলো তো? হয়েছে তো? কাকে বলে একটু লিখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য। তাহলে কি বলবো, পয়েন্ট কি থাকবে, দ্রাব্যতা লেখো। কি বলা হলো, এক্স অক্ষ বরাবর উষ্ণতা, এ দেখো এক্স অক্ষ বরাবর উষ্ণতা, ও ওয়াই
অক্ষ বরাবর আমরা দ্রাব্যতা নেব, হ্যাঁ, দ্রাব্যতা নিয়ে, হ্যাঁ, বিভিন্ন উষ্ণতা, দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন উষ্ণতায় নিয়ে বিভিন্ন উষ্ণতায় আমরা কি বলবো, কোনো কঠিন পদার্থের দ্রাব্যতাকে স্থাপন করলে, কোনো কঠিন পদার্থের দ্রাব্যতাকে স্থাপন করলে যে লেখচিত্রটা পাবো, করলে প্রাপ্ত লেখচিত্রকে ওই পদার্থের কি বলা হবে, দ্রাব্যতা লেখ বলা হবে, দ্রাব্যতা লেখ বলে। ফার্স্ট দেখো আমরা K-NO3 বানাবো। K-NO3 দেখবো এরকমভাবে স্টিপলি বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে K-NO3 স্টিপলি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে K-NO3। তো আমরা কি করব, উষ্ণতা বৃদ্ধি করে K-NO3 দ্রাব্যতা মান বসাবো, এখানে পয়েন্টগুলো বসালে এরকম একটা গ্রাফ পাবো, স্টিপ গ্রাফ পাবো K-NO3। তো আমরা কি দেখতে পাচ্ছি, যে K-NO3 ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে উষ্ণতা বৃদ্ধিতে K-NO3 দ্রাব্যতা খুব দ্রুত বৃদ্ধি পায়। স্টিপ মানে উঠে যাওয়া, মানে কি বলতো, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই তো। পয়েন্ট কি হবে বলো, পয়েন্ট কি হবে, 1 নম্বর পয়েন্ট, যে উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে KNO3 এর দ্রাব্যতা কি হয়, খুব দ্রুত বৃদ্ধি পায় KNO3 দ্রাব্যতা, ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার আমরা NaCl এর ক্ষেত্রে দেখব। NaCl এর ক্ষেত্রে যেটা দেখব, ঠিক আছে, NaCl এর ক্ষেত্রে দেখো গ্রাফটা কীরকম হচ্ছে, হ্যাঁ, এই লাল কালি দিয়ে বানাবো। NaCl এর ক্ষেত্রে দেখব, এই যে NaCl গ্রাফটা যদি দেখো বাড়ছে, কিন্তু KNO3 মতো স্টিপ নয়, হ্যাঁ, NaCl এর ক্ষেত্রে মানে অলমোস্ট মনে হচ্ছে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল। তো NaCl এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, 2 নম্বর পয়েন্ট বলো। NaCl এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে উষ্ণতা বৃদ্ধি করলে NaCl এর দ্রাব্যতা যে হারে বাড়ছে সেটা খুব কম। KNO3 এর ক্ষেত্রে খুব স্টিপ, NaCl এর ক্ষেত্রে বাড়ছে কিন্তু খুব কম কম করে বাড়ছে। তো কি লিখবো, উষ্ণতা বৃদ্ধিতে, ঠিক আছে, উষ্ণতার বৃদ্ধিতে NaCl এর তোমার দ্রাব্যতা খুব মানে NaCl এর দ্রাব্যতার বৃদ্ধি, ঠিক আছে, এটা কি হচ্ছে, তোমার দ্রাব্যতার বৃদ্ধির হার খুবই কম, বাড়ছে কিন্তু খুব কম কম করে বাড়ছে, খুবই কম হলো। এবার আমরা গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখব। গ্লোবাল সল্টের ক্ষেত্রে একটা দেখব, যে এই যে গ্লোবাল সল্ট, হ্যাঁ, তোমার গ্লোবাল সল্টের ক্ষেত্রে আমরা যেটা দেখব, এই দেখো গ্লোবাল সল্টের ক্ষেত্রে, হ্যাঁ, গ্লোবাল সল্টের ক্ষেত্রে আমরা দেখব, এই ধরে নাও একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার পর কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ, গ্লোবাল সল্টের সংকেত কি, গ্রাফটা একটু বইয়ের পাতা থেকে মিলে নেবে, Na2SO4 10H2, অর্থাৎ একটা N2SO4 কে 10 অণু জল ঘিরে রয়েছে। তো গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখবে প্রথম দিকে বাড়ছে, আর টেম্পারেচার যেই তোমার, জাস্ট একটা রাফ বানাচ্ছি আমি, হ্যাঁ, 32.4 ডিগ্রি সেলসিয়াস পৌঁছালো, দেখতে পাচ্ছ, দেখো গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম দিকে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্লোবাল সল্টের দ্রাব্যতা বাড়ছে, বাড়তে 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর দ্রাব্যতা সর্বোচ্চ হয়, ঠিক আছে, আমি গ্রাফে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এটা হচ্ছে গ্লোবাল সল্ট, ঠিক আছে। তো পরীক্ষায়
গ্লোবাল সল্টের সংকেতও দিতে পারে। যে গ্লোবাল সল্টের সংকেত কী, তাহলে গ্লোবাল সল্ট বলতে এইটা মনে রাখবে, Na2SO4 10H2O। Na2SO4 10H2O বলতে এটাই বোঝায় যে এক একটা Na2SO4 যৌগকে 10 অণু করে জল ঘিরে রয়েছে। এটা আমি মুখে বলে দেবো, ঠিক আছে? তো তারপরে যদি পরীক্ষায় সেভাবে প্রশ্ন আসে তাহলে সেভাবে উত্তর করবে। তো প্রথম দিকে আমরা কি দেখব, যে উষ্ণতা যখন বাড়াচ্ছি তখন গ্লোবাল সল্টের দ্রাব্যতা বাড়ছে, বাড়তে বাড়তে উষ্ণতা যেই তোমার দেখো 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যেই পৌঁছালো, ঠিক আছে, তখন গ্লোবাল সল্টের দ্রাব্যতা হয়ে গেলো সর্বোচ্চ, এতটা অবধি বাড়লো। তারপর যখন টেম্পারেচার আমি বাড়াতে থাকলাম, দ্রাব্যতা কিন্তু হ্রাস পাচ্ছে। তার মানে 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্লোবাল সল্টের দ্রাব্যতা সর্বোচ্চ। বোঝা হলো তো? হয়েছে? ক্লিয়ার হলো? এর পেছনে কারণ কি? এর কারণ হচ্ছে যখন প্রথম দিকে উষ্ণতা বাড়াচ্ছিলাম, ঠিক আছে, তো তখন দ্রাব্যতা বাড়ছিল, যেই 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পেরিয়ে গেল তখন গ্লোবাল সল্ট, এই যে Na2SO4 দেখতে পাচ্ছ 10H2O, এই 10 অণু জল উবে যায়। এই 10 অণু জল দেখতে পাচ্ছ, এই 10 অণু জল থাকে না, তখন অনার্দ্র Na2SO4 পরিণত হয়। বোঝা গেল? উষ্ণতা যখনই 32.4 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেল তখন গ্লোবাল সল্টটা অনার্দ্র Na2SO4 পরিণত হয়। আই রিপিট, অনার্দ্র Na2SO4 পরিণত হয়, যার ফলে কি হচ্ছে, তোমার দ্রাব্যতা কমে যায়, অনার্দ্র হয়ে গেল। অনার্দ্র মানে কি, মিশবে না, তার জন্য কী হয়, কমে যায়। হলো? আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার, এই যে পড়লাম একটু আগে, কয়েকটা পদার্থের ক্ষেত্রে উষ্ণতার বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে দেখবো গ্রাফটা অনেকটাই, দেখো এদের গ্রাফ মানে কমছে, কিন্তু কমাটা অনেকটাই আস্তে আস্তে কমছে, বুঝতে পারছো তো? অর্থাৎ কি বলে, কলিচুনের ক্ষেত্রে এটা যেমন হচ্ছে কলিচুনের ক্ষেত্রে, তো কলিচুনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এটা ঠিক বানানো হয়নি, বই থেকে দেখবে যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমছে কিন্তু দ্রাব্যতা হ্রাসের হার খুব কম। এখানে লিখে দিচ্ছি, দ্রাব্যতা হ্রাসের হার খুব কম। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। এবার দ্রাব্যতার লেখর গুরুত্ব কী বলো তো, এটা লেখচিত্রের গুরুত্ব কী বলো তো, এমনি পড়ে নেবে। তো আমাকে এক্সপেরিমেন্ট করা দরকার, এখান থেকে বিভিন্ন টেম্পারেচারে, যেমন ধরে নাও আমরা 20 ডিগ্রি টেম্পারেচারে KNO3 দ্রাব্যতা বার করতে চাইছি, তো আমরা 20 ডিগ্রিতে স্কেল বসিয়ে এই টেনে দেবো উলম্ব, এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টেনে দেবো। আমি কী দেখতে বুঝতে পারছো তো? দেখো, আমাকে এক্সপ্লেন করা দরকার নেই, বিভিন্ন টেম্পারেচারে কোনো লবণের দ্রাব্যতা কত হবে সেটা আমরা গ্রাফ থেকেই বার করে নিতে পারবো। বুঝতে পেরেছো তো? আবার দেখো, বিভিন্ন লবণের মধ্যে যে দ্রাব্যতার তুলনা একই টেম্পারেচারে, এই যে টেম্পারেচার দেখতে পাচ্ছ, এই দেখো, আমি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ কলিচুনের দ্রাব্যতা পরিমাপ করতে পারছি, আবার গ্লোবাল সল্টের দ্রাব্যতা পরিমাপ করতে পারছি। এই দেখো, এখানে মানটা, এই জায়গাটা মানটা দাঁড়াবে, স্কেল বসিয়ে পেয়ে যাব। আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড এই জায়গাটা মানটা দাঁড়াবে, পেয়ে যাব। আবার দেখো, NaCl এর দ্রাব্যতা পেয়ে গেলাম, আবার KNO3 দ্রাব্যতা পেয়ে গেলাম। তার মানে আমরা বিভিন্ন লবণের অর্থাৎ বিভিন্ন দ্রাব্যতা লেখর মধ্যেও তুলনা করতে পারি। দেখো, বিভিন্ন দ্রাব্যতা লেখর মধ্যে আমরা তুলনা করতে পারি লেখচিত্রের সাহায্যে। বোঝা গেল তো? তো এটাই হচ্ছে দ্রাব্যতা লেখর গুরুত্ব, তোমার বই থেকে পড়ে নেবে, হয়েছে? এবার চাপের প্রভাব মনে রাখবা, কঠিনের ক্ষেত্রে দ্রাব্যতা শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে, চাপের খুব একটা প্রভাব পড়ে না, ঠিক আছে? গ্যাসের ক্ষেত্রে চাপের আবার উষ্ণতা দুটোরই প্রভাব পড়ে। তাহলে চাপের প্রভাব কী হবে? চাপের প্রভাব কি বললাম, তরলে কঠিনের ক্ষেত্রে মানে কঠিনের দ্রাব্যতা চাপের উপর খুব একটা নির্ভর করে না, ঠিক আছে? তো তো কী লিখব, তরলে কঠিনের দ্রাব্যতা, ঠিক আছে, চাপের উপর প্রায় নির্ভর করে না বললেই চলে, উপর প্রায় নির্ভর করে না বললেই চলে। হলো? নেক্সট টপিক যে ডিসকাস করব
গ্যাসের দ্রাব্যতা তরলে, তার উপর উষ্ণতা ও চাপের প্রভাব। কি পড়ব? তরলে, ঠিক আছে, গ্যাসের দ্রাব্যতার ওপর, ঠিক আছে, উষ্ণতা ও চাপের প্রভাব। তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতা ও চাপের প্রভাব মনে রাখবা, খুবই সহজ। গ্যাসের ক্ষেত্রেও তাই, উষ্ণতা বৃদ্ধি করলে তরলের দ্রাব্যতা বৃদ্ধি পায়, আর উষ্ণতা হ্রাস করলে তরলের দ্রাব্যতা হ্রাস পায়। আর চাপের ক্ষেত্রে মনে রাখবা, যদি উষ্ণতা স্থির থাকে, তোমরা ক্লাস 10 গিয়ে পড়বে, উষ্ণতা যদি স্থির থাকে তাহলে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, আর চাপ কমালে দ্রাব্যতা কমে। এই নিয়ে একটা সূত্র আছে, যেটাকে বলা হয় হেনরির সূত্র। ওখানে বলা হয়েছে যে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে একটা নির্দিষ্ট আয়তনের দ্রাবকের ক্ষেত্রে, ঠিক আছে, তো কী পরিমাণ গ্যাস দ্রবীভূত হবে সেটা তার উপর কী পরিমাণ চাপ প্রয়োগ করা হলো তার সঙ্গে সমানুপাতিক হয়। বোঝা গেল তো? হয়েছে তো? এইটাই পড়ব। টপিকগুলো একটু আলাদা করি, আবার লিখে দেবো, তোমাদের টেনশান নাই। উষ্ণতার প্রভাব। তো আমরা কি পড়লাম বলো? উষ্ণতা বাড়ালে, ঠিক আছে, কি বললাম? তরলে উষ্ণতা বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে। হ্যাঁ, ভুল বললাম মনে হয়, আশা করি ভুল বলেছি মনে হয়। তো উষ্ণতা বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে, আর উষ্ণতা কমালে, ঠিক আছে, গ্যাসের দ্রাব্যতা বাড়ে। বোঝা গেল তো? যেমন ধরে নাও জলে নর্মাল উষ্ণতাতে, এই ধরনের এখন যখন যে টেম্পারেচার আছে, তো জলের মধ্যে তো বিভিন্ন গ্যাস দ্রবীভূত থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, অক্সিজেন থাকে কি? কেন জলের মধ্যেও তো বিভিন্ন প্রাণী আছে, তাই জলজ প্রাণীগুলো যেমন মাছ, তারপর মাছ আছে, বিভিন্ন ধরনের গাছপালা আছে, তারা জলের মধ্যে জন্মায়। বোঝা গেল তো? তো তারা কিভাবে সালোক সংশ্লেষ করে বা কিভাবে তারা নিঃশ্বাস প্রশ্বাস করে? তো জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন নিঃশ্বাস প্রশ্বাস সাহায্য করে। আবার শৈবালগুলো, যে সমস্ত জলের মধ্যে গাছগুলো জন্মায়, তারা কি হয়, সেই জলের মধ্যে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সালোক সংশ্লেষে সাহায্য করে, খাদ্য উৎপন্ন করে। তো নর্মাল টেম্পারেচারে জলের মধ্যে এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন বিভিন্ন গ্যাস দ্রবীভূত হয়। এবার যেই আমি উষ্ণতা বাড়িয়ে দেবো, দেখবে জলকে যখন ফোটানো হয় তো দেখবে বুদবুদ আকারে মানে গ্যাস বেরিয়ে আসে। বোঝা গেলো তো? তো জলের মধ্যে যে গ্যাসগুলো থাকে সেগুলো বুদবুদ আকারে কী হয়, বেরিয়ে আসে। বোঝা গেলো তো? আর বেশি কিছু মনে পড়ছে না, এইটুকুই মনে পড়ছে, এইটুকুই তোমরা পড়বে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো চাপের প্রভাব। তো চাপের ক্ষেত্রে যেটা বলেছি ঠিক বলেছি, চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, চাপ কমালে দ্রাব্যতা কমে। এই নিয়ে আমরা একটা সূত্র মনে রাখবে, হেনরির সূত্র। এখানে একটাই কথা, যে উষ্ণতা স্থির রাখতে হবে, স্থির উষ্ণতায়, ঠিক আছে, চাপ বাড়ালে, তো স্থির উষ্ণতায় চাপ বাড়ালে, ঠিক আছে, তোমার তরল দ্রাবকে, তো স্থির উষ্ণতায় চাপ বাড়ালে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং চাপ কমালে গ্যাসের দ্রাব্যতা কমে। বোঝা গেল? এই রিলেটেড একটা সূত্র আছে, সেটাকে বলা হয় হেনরির সূত্র। যেহেতু বই দেওয়া আছে তাই ডিসকাস করে নিচ্ছি, নাহলে এটা তোমরা 12-এ গিয়ে পড়তে। হেনরির সূত্র, ঠিক আছে, জেনে রাখো। হেনরির সূত্রতে বলা হচ্ছে যে উষ্ণতা স্থির থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা নির্দিষ্ট আয়তনের তোমাকে তরল দ্রাবক নিতে হবে। হ্যাঁ, সেখানে কী পরিমাণ গ্যাস দ্রবীভূত হবে সেটা তার ওপর যে পরিমাণ চাপ দেওয়া হয় তার উপর নির্ভর করে, এবং সেটা কী হয়, পরস্পরের সঙ্গে সমানুপাতিক হয়। কী বলা হয়? স্থির
উষ্ণতায়, ঠিক আছে, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ, কি পরিমাণ গ্যাস দ্রবীভূত হবে কোন নির্দিষ্ট আয়তনে, গ্যাসটির ওপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয়। হলো, যেমন হচ্ছে আমাদের মানে কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে, সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, দেখবে থামস আপের বোতল হোক বা কোকোকোলার বোতল হোক বা 7 আপ স্প্রাইটের বোতল হোক, মুখ একটু ঝাঁকিয়ে যখন মুখটা খুলবে তখন মানে বুদবুদ আকারে মানে গ্যাস বেরিয়ে আসে, বোঝা গেলো তো। এবং তার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও বেরিয়ে আসে। তো কারণ হচ্ছে যে যখন কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হয় বা যখন সোডা ওয়াটার তৈরি করা হয়, হ্যাঁ, কার্বনেট জাতীয় যখন জল তৈরি করা হয়, তখন কি করা হয়, এই সলিউশনের মধ্যে অর্থাৎ চিনি জলের মধ্যে রং মিশিয়ে তার মধ্যে কি করা হয়, উচ্চ চাপে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলের মধ্যে দ্রবীভূত করে রাখা হয়, দিয়ে এইভাবে সোডা ওয়াটার তৈরি করা হয়। বোঝা গেল কী বললাম, যে চাপ দিয়ে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে উচ্চ চাপে জলের মধ্যে দ্রবীভূত করে সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস জাতীয় দ্রব্য তৈরি করে কোকোকোলা, থামস আপ। যখনই তুমি বোতলের চিপিটা খুলবে তখন চাপ কমে যায়। চাপ কমে গেলে জলের মধ্যে বা ওই দ্রাবকের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতা কমে যায়। তো কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতা যখন কমে যায় তখন অতিরিক্ত এক্সট্রা যে কার্বন ডাইঅক্সাইডগুলো আছে সেগুলো হিস হিস শব্দ সহ মানে বুদবুদ আকারে বেরিয়ে আসে। বোঝা গেল? তো এইটুকুই হচ্ছে তোমাদের পড়া। আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে কঠিন পদার্থের তরলের দ্রাব্যতার ক্ষেত্রে বলছি। কিছু কিছু পদার্থ আছে যখন যখন তরলে দ্রবীভূত হয়, মনে রাখবা, তরল বলতে জলে, হ্যাঁ, কিছু কিছু পদার্থ আছে যেগুলো জলে দ্রবীভূত হয় তখন তাপ শোষণ করে হয়, ঠিক আছে। জলের মধ্যে মেশালে দেখবা গ্লাসটা ঠান্ডা হয়ে গেছে। তো যেসব পদার্থকে জলে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে, সেক্ষেত্রে তুমি যদি উষ্ণতা বাড়াও তাহলে দ্রাব্যতা বাড়বে। আবার কিছু কিছু আছে, যেমন ধরে নাও এক গ্লাস জলের মধ্যে তুমি চুন মিশিয়ে দিচ্ছ, চুন মেশালে দেখবা গ্লাসটা গরম হয়ে গেছে। মানে এখানে কী হচ্ছে বলো তো, চুনকে যখন তুমি জলে মেশাচ্ছ, তো চুনকে যখন জলে মেশাচ্ছ, চুন যখন জলে মিশছে তখন দ্রবণ তৈরি হচ্ছে, তখন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাপের শোষণ হচ্ছে না, তাপ উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে কী হয়, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে। কী হয়, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে। তা কী বললাম, যেসব পদার্থ জলে দ্রবীভূত হওয়ার সময় তাপ শোষণ করে তাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, আর যেসব পদার্থ জলে দ্রবীভূত হওয়ার সময় তাপ উৎপন্ন করে তাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে। ক্লিয়ার হলো? এইটুকুই থাকবে তোমাদের। নেক্সট ভিডিওতে আমরা স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড অ্যান্ড সুপার স্যাচুরেটেড সলিউশন সম্বন্ধে আলোচনা করব। ওকে।